ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সিডিপির ভেতরে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, পেঁয়াজের তত্ত্ব। এই পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে আজকে আমরা শিখব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি টপিকে। টপিকের প্রথমেই হচ্ছে জ্যান পিয়াজে বা জ্যাঁ পিয়াজে বা জিন পিয়াজে, যাই নামেই তুমি বলো না কেন, তিনি হচ্ছেন একজন সুইস মনোবিজ্ঞানী। তার যেটা গবেষণার বিষয় সেটা হচ্ছে জেনেটিক এপিস্টেমোলজিস্ট হিসাবে তিনি কাজ করেছেন। তো এখানে প্রশ্নটা পড়ে যে তিনি কোন বিজ্ঞানী ছিলেন, সুইস মনোবিজ্ঞানী ছিলেন। এখানে তোমাদের জেনে রাখা ভালো যে জেনেটিক এপিস্টেমোলজিস্ট মানে হচ্ছে যে সেই ব্যক্তি, মানে যিনি গবেষণা করছেন, সেই গবেষক আর কি, সেই স্পেশাল টাইপের গবেষক যিনি জ্ঞানের উৎস বা উৎপত্তি নিয়ে চিন্তা ভাবনা করেন বা গবেষণা করেন। তাহলে জ্ঞানের উৎস সম্পর্কে, জ্ঞানের উৎস উৎসটা নিয়ে তিনি গবেষণা করেন এবং সেটা সময়ের সাথে সাথে কিভাবে সময়ের সাথে সাথে সেই যে জ্ঞান, সেটা সময়ের সাথে কিভাবে কিভাবে বিকাশ ঘটছে সেটা নিয়ে তিনি আলোচনা করেন। ঠিক আছে, তিনি এই এপিস্টেমোলজিস্ট যেটা আছে সেই শব্দটার মানে। তো জ্ঞানের গঠন মানে জ্যান পিয়াজে মনে করতেন যে শিশুরা কেবল নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ করে না, বরং তারা তাদের চারপাশের পরিবেশের সাথে মিথক্রিয়া মানে ইন্টারাকশন করে। মিথক্রিয়াটা তোমাদের একটু জটিল ভাষা লাগতে পারে। মিথক্রিয়া মানে ইন্টারাকশন করে, মানে কি, শিশু শুধুমাত্র এরকম একটা রেকর্ডার যন্ত্র নয় যে শুধু বাইরের জিনিসগুলোকে রেকর্ড করছে, সে কিন্তু সেটাকে অ্যানালিসিস করছে এবং সেই পরিবেশ থেকেই সে কিন্তু শিখছে। ঠিক আছে, শিশুর ক্ষেত্রে শিশুর পরিবেশ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করতেন জ্যাঁ পিয়াজে। এবং এই পরিবেশের থেকে জ্ঞান আহরণের মাধ্যমে, মিথক্রিয়ার মাধ্যমে নিজেরাই কিন্তু নিজেদের জ্ঞান নিজেরা তৈরি করে থাকে। ঠিক আছে, এই বিষয়টাকে তিনি মনে করতেন। পাশাপাশি তিনি মনে করতেন শিশুদের লিটল সায়েন্টিস্ট। কেন না, পেঁয়াজের মতো শিশুরা অনেকটা ছোট বিজ্ঞানীদের মতো। তারা প্রতিনিয়ত বিভিন্ন কৌতূহল থাকার কারণে তারা পরীক্ষা নিরীক্ষা করে, চারপাশকে খুব পর্যবেক্ষণ করে। শিশুদের কাছে তারা কিন্তু খুব পর্যবেক্ষণশীল হয়। ঠিক আছে, এটা মনে করতেন জ্যাঁ পিয়াজে। এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিশুরা পৃথিবীকে বোঝার চেষ্টা করে। তাহলে এই যে বোঝার সৃষ্টি করা, জ্ঞান আহরণ করা, এই প্রক্রিয়াগুলো কারা করছে? শিশুরা। তাই শিশুদেরকে তিনি লিটল সায়েন্টিস্ট বলেছেন। প্রশ্ন আসে, লিটল সায়েন্টিস্ট কাদের বলা হয়? ঠিক আছে, এবারে দেখো, এই থেকে চারটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। তো তার আগে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে দেখব। সেটা হচ্ছে, বিকাশ বোঝার জন্য পেঁয়াজে মূল তিনটি উপাদানের কথা বলেছেন। এটা হচ্ছে স্কিমা, আরেকটা হচ্ছে অ্যাডপ্টেশন, আরেকটা হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এই তিনটে মূল উপাদানের কথা বলেছেন। স্কিমা মানে কোনো এক মুহূর্তে অর্জিত তথ্যের একক বা জ্ঞানের ভান্ডার। মানে একটা শিশুতে যে কোনো একটা মুহূর্তে যে পরিমাণ জ্ঞান আছে, যে পরিমাণ তথ্য ইনফরমেশন তার কাছে জমা আছে, সেটাকে তোমার স্কিমা বলা হচ্ছে। ঠিক আছে, এটা সেই ডিজিটাল ড্রাইভ ডিস্কের মতো কম্পিউটারের মনে করতে পারো, যে কোনো একটা মুহূর্তে যতটা কেবি তার ডেটা আছে সেটা হচ্ছে স্কিমা। ঠিক আছে, এটা আমি জাস্ট কিন্তু কম্পারিজন বোঝানোর জন্য বললাম। তিনি বলেছেন যে কোনো মুহূর্তে অর্জিত তথ্যের একক বা জ্ঞানের ভান্ডারকে স্কিমা বলে। এবারে কি হচ্ছে, নতুন তথ্যের সাথে মানিয়ে নেওয়া। মানে এখানে কিন্তু শিশু একটা স্কিমা পর্যায়ে রয়েছে, একটা পর্যায়ে রয়েছে। ধরে নাও এটা হচ্ছে তার কাছে যতটা পরিমাণ ডেটা আছে। এবারে সে কি করছে,
নতুন তথ্যের সাথে মানিয়ে নিচ্ছে, মানে তাকে যখন কোনো নতুন তথ্য সে ইনফরমেশন ধরো কিছু পাচ্ছে, একটা ইনফরমেশন সে যখন পাচ্ছে তখন সেটাকে সে দুভাবে কাজে লাগাচ্ছে। এক হচ্ছে অ্যাসিমিলেশন, ঠিক আছে, আর এক হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন মানে কি, পুরনো জ্ঞানের সাথে নতুন জ্ঞানকে যুক্ত করছে, মানে যে জ্ঞান ছিল তার সাথে এটাকে প্লাস করে ইনফরমেশনটাকে জাস্ট অ্যাজ ইট ইজ জমা করে নিচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন, পুরনো জ্ঞানের সাথে নতুন জ্ঞানকে যুক্ত করছে। আরেকটা হচ্ছে যে নতুন তথ্যের ভিত্তিতে পুরনো স্কিমাকে সংশোধন করছে, হয় এইটা করে, অর কি করে, যে পুরনো যে জ্ঞান তার ছিল সেইটাকে সে কিছুটা চেঞ্জ করে নিচ্ছে, এটাকে এস ড্যাশ দিয়ে আমরা প্রকাশ করছি। কার সাহায্যে, যে ইনফরমেশনটা পেয়েছে সেই ইনফরমেশনের সাহায্যে একে এস ড্যাশ করে নিচ্ছে, বুঝতে পারলে? এরপরে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন, এই পুরনো স্কিমাকে সংশোধন করে নেওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। এটা হচ্ছে অ্যাকোমোডেশন, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। ওকে, এবারে এটি হলো পুরনো এবং নতুন জ্ঞানের ভেতরে ভারসাম্য মানে করাটা। এই যে দুটো, এটা একটা ইকুইলিব্রিয়াম পজিশন পাচ্ছে, মানে যেটা ঠিক মনে হচ্ছে তার কাছে, সে এই দুটোকে নিয়ে একটা ভারসাম্য বজায় করার চেষ্টা করছে, এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এইগুলো কিন্তু সব সময় তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে সে কিন্তু কন্টিনিউয়াসলি করে চলেছে, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু জ্যাঁ পিয়াজের মতে। তো এখানে এই জ্যাঁ পিয়াজে বিকাশের ক্ষেত্রে 4টা সুস্পষ্ট স্তরের কথা বলেছে। সেটা হচ্ছে প্রথমে সেন্সারি মোটর স্টেজ, যেটা হচ্ছে 2 বছর জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। এই স্তরে শিশুরা তাদের পঞ্চ ইন্দ্রিয় যেগুলো রয়েছে সেগুলোর সক্রিয়তা নিয়ে আসে ধীরে ধীরে, এবং শারীরিক নড়াচড়ার মাধ্যমে চারপাশের জগৎকে বোঝার চেষ্টা করে। সে বিভিন্ন জিনিস দেখে, শুনে, বোঝে, স্পর্শ করে, খেয়ে দেখে, এইগুলো কিন্তু সবগুলো সে করতে থাকে। এখানে এই যে পর্যায়টা, এই পর্যায়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে যে বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা, অর্থাৎ শিশু বুঝতে শেখে যে কোনো বস্তু তার চোখের আড়ালে চলে গেলেও তার অস্তিত্ব শেষ হয়ে যায় না, এটা কিন্তু সে অনুধাবন করে। মানে কি, শিশুর এই যে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত সে দেখতে না পেলেও, তার মাকে তখন সাময়িক হয়তো দেখতে পাচ্ছে না, একদম প্রাথমিক অবস্থায় বলছি, কিন্তু মা বলে যে একটা জিনিস আছে, মা যে তার কাছে আসে, তাকে যে ভালোবাসে, তাকে যত্ন করে, আদর করে, স্নেহ করে, সেই জিনিসটার কিন্তু তার আকাঙ্ক্ষা একটা তৈরি হয়ে যায়, ঠিক আছে। এই সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সারি মোটর স্টেজ, বাংলা এবং ইংলিশ দুটোই কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। যদিও তোমাদের কোশ্চেন পেপারে দুটো ভার্সনই থাকবে, কিন্তু দুটোকেই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু আমরা ইংলিশটার উপরে বেশি প্রিফারেন্স দেব, ঠিক আছে, কারণ বাংলাতে অনেক সময় সেই জিনিসগুলো ক্লিয়ার বোঝা যায় না। নেক্সট দেখো, এবারে হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, এটা হচ্ছে 2 বছর থেকে 7 বছর বয়স অবধি। এটা কিন্তু এই যে প্রাক অপারেশনাল মানে প্রি অপারেশনাল স্টেজ, এটা কিন্তু অনলি ফর ভাষার বিকাশের জন্য মানে দায়ী। এই জন্য এই জায়গায় মাতৃভাষার বিকাশটা কিন্তু ঘটে, এই সময়ে কিন্তু মাতৃভাষার বিকাশ তার মধ্যে ঘটতে থাকে, ঠিক আছে। মাতৃভাষার বিকাশ জন্য দেখবে সমস্ত বই কিন্তু এই সময়, আমাদের পড়াশোনার ক্ষেত্রেও দেখবে যে প্রি প্রাইমারি স্টেজ, প্রাইমারি পর্যন্ত 7 পর্যন্ত আমাদের কোনো কিন্তু অন্য ভাষার কোনো নেই, শুধুমাত্র বাংলা ভাষাকে বা মাতৃভাষাকে প্রিফারেন্স দেওয়া হচ্ছে। যদিও এখন হয়তো 6-এ ইংলিশ চলে আসছে, কিন্তু তার সত্ত্বেও মোটামুটি ভাবে এইটা দেখা হচ্ছে যে এই জায়গাতে শুধুমাত্র মাতৃভাষা বা ভাষা প্রাথমিক একটা শিক্ষা, ভাষার মানে একেবারে প্রাথমিক ধারণাটা তৈরি করার জন্য ওইখানে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে ইংলিশকেও, মানে দ্বিতীয় ভাষা। যেহেতু এখন বাংলা ইংলিশ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দুটোই ইম্পর্টেন্ট,
তাই এখানে কিন্তু ভাষাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হচ্ছে তার স্বার্থে। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রাণবাদ, মানে জড় বস্তুতেও সে জীবন্ত মনে করতে শুরু করে। সে পুতুলের সাথে কথা বলে, সে মানে যে বিভিন্ন যারা উত্তেজনায় সাড়া দেয় না, সে গাছের সাথে কথা বলে, ফুলের সাথে কথা বলে। এইরকম কিন্তু বিষয়টা তার ভেতরে চলে আসে, সে সব জিনিসের ভেতরে জীবন আছে এরকম মনে করতে শুরু করে। আর কি সীমাবদ্ধ এই স্তরের আর কি সীমাবদ্ধতা দেখা যায়, সেটা হচ্ছে ভীষণ কিন্তু এরা ইগোসেন্ট্রিজম, মানে ইগোসেন্ট্রিক হয়, এদের আত্মকেন্দ্রিকতা খুব বেশি হয়, সবকিছু নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখা। সে কিন্তু নিজের ভেতরে নিজস্বতা নিয়ে চলে আসে। সে কিন্তু মানে কি বলবো, অ্যাকচুয়ালি প্রচন্ড আত্মকেন্দ্রিক এবং নিজের ভেতরেই থাকতে ভালোবাসে, অন্যের কোনো কথা শুনতে চায় না, বুঝতে চায় না। হ্যাঁ, নিজে যেটা ভালো মনে করে সেইটাকে বুঝতে চায় বা মানে সেইভাবে নিজেকে ভাবতে চায়। আরেকটা হচ্ছে কোনো প্রক্রিয়াকে উল্টো দিক থেকে ভাবতে তারা পারে না। তারা কিন্তু কোনো ঘটনা যে উল্টো ভাবেও সম্ভব সেটা কিন্তু বুঝতে পারে না। যেমন ধরে নাও ২ এর সাথে ৫ তুমি যোগ করছো, এটাকে যখন তুমি দিচ্ছ তখন সে কিন্তু প্রথমে ধরো দাড়ি দিয়ে বা যে কোনো ভাবে কাউন্টিং করে দেখলো, আবার যখন ৫ ২ দেখলো একই সংখ্যা সে দেখতে পাচ্ছে, কিন্তু এটা অবধারণ, মানে তার ভেতরে কিন্তু এটা মানে অনুধাবন তার হচ্ছে না যে এই দুটো জিনিস সেম, উত্তরটাও সেম হবে। ঠিক আছে, সে আবার দেখবে ৫টা দাড়ি দেবে, তারপর ২টো দাড়ি দেবে বা আঙ্গুল দিয়ে গুনে আবার এখানে ৭টা বা উত্তরটা লিখবে। এই বিষয়গুলো কিন্তু প্রাক সক্রিয়তা বা প্রি অপারেশনাল স্টেজে দেখা যাবে। নেক্সট দেখো, এটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, যেটা হচ্ছে 7 বছর থেকে 11 বছর পর্যন্ত যুক্তি দিয়ে চিন্তা করা শুরু হয়। অর্থাৎ শুধুমাত্র মূর্ত বা চোখের সামনে থাকা বিষয় নিয়ে তারা কিন্তু ভাবতে পারে। এই সময় তাদের কাছে হ্যান্ডহেল্ড জিনিস, মানে যেটা হাতে সে পাচ্ছে, হাতের নাগালে পাচ্ছে, সেই রকম জিনিসকে সে কিন্তু আহ, সেই সব বিষয় নিয়ে সে কিন্তু ভাবতে ভালোবাসে। এখানে কি হচ্ছে, সংরক্ষণ মানে পাত্রের আকার বদলালেও তরলের পরিমাণ একই থাকে, তা এবারে কিন্তু সে বুঝতে পারছে, যেটা আগে সে বুঝতে পারছিল না। ঠিক আছে, অর্থাৎ একটা পাত্রে ধরো একটা জল আছে, সাপোজ এটাতে জল আছে, এবারে এই জলটাকে আমি ঢেলে ধরো এরকম একটা বড় পাত্রে ঢেলে দিলাম। ঠিক আছে, এরকম ধরো একটা বড় পাত্রে ঢেলে দিলাম। আগে কিন্তু সে বুঝতে পারতো না যে এইটা ঢেলে দেওয়া হলো মানে এটা কিন্তু কম, সে মনে করতো এটা কম আছে, এটা বেশি আছে। ঠিক আছে, কিন্তু এখন সে বুঝতে পারছে যে এটাই অ্যাকচুয়ালি এইটা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তার ভেতরে উপলব্ধিতে আসছে। তাহলে কোনো বস্তুকে বৈশিষ্ট্য অনুসারে সাজাতে পারা, যেমন এই বয়সে আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যে কোনো জিনিসের বৈশিষ্ট্য, যেমন ধরে নাও কতগুলো তুমি ধরে নাও তুমি এইভাবে দিচ্ছ, একটা সার্কেল দিলে, তারপরে একটা ট্রায়াঙ্গেল দিলে। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল দিচ্ছ, আরেকটা ধরো তুমি এরকম স্কোয়ার দিচ্ছ। তাহলে ওকে যদি খুঁজে বের করতে বলো তখন সমস্ত সার্কেলকে খুঁজে এক জায়গায় নিয়ে আসবে, সমস্ত ট্রায়াঙ্গেলকে এক জায়গায় খুঁজে নিয়ে আসবে, সমস্ত স্কোয়ারকে খুঁজে নিয়ে আসার তার উপলব্ধিতে আসবে। এদেরকে দুটো তিনটে আলাদা আলাদা ভাবে তারা কিন্তু ক্লাসিফাই করতে পারবে। কখন? এই বয়সটাতে, মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজে। এরপরে হচ্ছে 11 বছরের ঊর্ধ্বে কৈশোরকাল যেটা রয়েছে, সেই কৈশোরকালে এখানে শিশুর তোমার বিকাশের পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী চতুর্থ স্তর, যেটার নাম হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। এখানে বিকাশের সর্বোচ্চ স্তর এটা। এখানে কিশোর কিশোরীদের বিমূর্ত মানে অ্যাবস্ট্রাক্ট বিষয় এবং কাল্পনিক সমস্যা নিয়ে চিন্তা করতে এরা সক্ষম হয়। এরা যে কোনো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, আঁকতে পারা, কোনো জিনিসের মানে কি বলবো, কোনো জিনিসটাকে হাতের সামনে না দেখেও সেটাকে কল্পনা করতে পারা, কল্পনা প্রবণ হয়, এই সময় বুঝতে পারে, অনেক কাল্পনিক বিষয় তারা কিন্তু ভাবনা চিন্তা করতে পারে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার ক্ষমতা
বা দক্ষতা এই সময় তাদের কিন্তু তৈরি হয়ে যায় কোন বয়সে? না ফর্মাল অপারেশনাল স্টেজে। এখান থেকে তোমার যেমন কোশ্চেন গুলো আসে তখন বলে দিল যে এই বৈশিষ্ট্যটা কোন বয়সে বা কোন স্টেজে পেঁয়াজের দেখা যায়, এই ধরনের কিন্তু কোশ্চেন থাকে। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জায়গায় বলছিলাম, এখানে বাংলাটা আমি দিইনি, এখানে আমি বাংলাটা তোমাদেরকে ইনক্লুড করে দেবো। সেটা হচ্ছে এই অ্যাডপ্টেশন। অ্যাডপ্টেশন মানে হচ্ছে বাংলাতে হচ্ছে এটাকে বলা হয় আত্মীকরণ। আত্মীকরণ, ঠিক আছে। আর অ্যাসিমিলেশন মানে হচ্ছে তোমার, অ্যাসিমিলেশন মানে হচ্ছে সহযোজন। ঠিক আছে, আচ্ছা অ্যাডপ্টেশন, অ্যাডপ্টেশন মানে অভিযোজন, সরি এটা আমার অন্য জায়গায় লেখাটা হলো। অ্যাডপ্টেশন মানে অভিযোজন, আত্মীকরণ মানে অ্যাসিমিলেশন। আচ্ছা, এটা আমার একটু ভুল হলো, লেখাটা আমি এখানে অন্য জায়গায় লিখে ফেলেছি, ঠিক করে নিচ্ছি, দেখে নাও। এটা অ্যাসিমিলেশন মানে হচ্ছে আত্মীকরণ, আত্মীকরণ। আর এটা হচ্ছে অ্যাকোমোডেশন মানে সহযোজন। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু তোমরা মনে রেখে নেবে। ক্লিয়ার? এইবারে চলে যাচ্ছি আমরা, এটাও আমাদের হয়ে গেছে, এবার চলে যাচ্ছি তোমার শিক্ষাগত তাৎপর্য নিয়ে। শিশুর বিকাশ এবং বিকাশের স্তর অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করা হয়। মানে এগুলো মূল কাজটাই হচ্ছে কি, শিশুর বিকাশ কিভাবে হচ্ছে তার বয়সের সাথে, সে কতটা ভাবছে, আমাদেরকে আমাদের ক্যারিকুলাম কিভাবে সেট করতে হবে, পাঠ্যক্রম যেটাকে বলে, সেইটা কিন্তু আমাদের তাৎপর্য, সেটা কিন্তু আমাদেরকে ধারণা দিচ্ছে এই জাঁপিয়াজের, এই যে আমরা 4টা স্তর পড়লাম। আচ্ছা, শিক্ষক এখানে কেবল সাহায্যকারী বা সহায়তাকারী ফ্যাসিলেটর হিসাবে কাজ করে, অ্যাক্টিভলি কিন্তু কোনো পার্টিসিপেশন তার নেই। সে শুধু, শিশু নিজেই এখানে নিজের জ্ঞান অর্জন করে নিচ্ছে, শুধু ফ্যাসিলেটর হিসাবে, ঠিক ভুলটা চিনিয়ে দেওয়ার কাজটা হচ্ছে শিক্ষকের। আচ্ছা, ডিসকভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিখনের উপর এই ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। ডিসকভারি লার্নিং হচ্ছে যেখানে শিশু নিজেই বিভিন্ন জিনিস ভুল ত্রুটির মাধ্যমে শিখতে পারে, সেটাকে বলা হচ্ছে ডিসকভারি লার্নিং, সেটা শেখার উপরে জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাব আমাদের যে কোশ্চেন গুলো আছে এখান থেকে। এখানে কোশ্চেনের উপরে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। প্রথম কোশ্চেন দেখো, পেঁয়াজের মতে, আমরা এখানে 25খানা কোশ্চেন দিয়েছি, কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন খুব মন দিয়ে দেখবে। পেঁয়াজের মতে কোন স্তরে শিশুর চিন্তার মধ্যে উভমুখিতা বা রিভার্সিবিলিটির অভাব থাকে? খুব ভালো করে লক্ষ্য করো, এই 4টা অপশনের ভেতরে আমরা কিন্তু কোনটাকে দেব, কোনটা সঠিক হবে আমাদের। ঠিক আছে, উভমুখিতা বা রিভার্সিবিলিটির অভাব থাকে কোন জায়গাতে? ঠিক আছে, দেখে নাও কোন স্তরে চিন্তার মধ্যে উভমুখিতা বা রিভার্সিবিলিটির অভাব থাকে। ঠিক আছে, এইটার উত্তরটা হবে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তরে। যদিও সেন্সরি মোটর স্টেজ এটা আমাদের মনে হতে পারে উত্তরটা, কিন্তু এর যেটা প্রকৃষ্ট উত্তর হবে, এর যেটা সঠিক উত্তর হবে, সেটা হবে তোমার বি অপশনে রয়েছে প্রি অপারেশনাল স্টেজ। কারণ হচ্ছে যে এই স্তরে মানে 2 বছর থেকে 7 বছর বয়সের যে শিশুরা, তাদের গাণিতিক এবং মানসিক প্রক্রিয়াকে উল্টো দিক থেকে চিন্তা করতে তারা কিন্তু পারে না। একটা শিশু জানে যে প্লাস ইজ ইকুয়াল টু, কিন্তু সে বুঝতে পারে না মাইনাস ইজ ইকুয়াল টু, কোনো জিনিসের মাইনাস ইজ ইকুয়াল টু সে কিন্তু বুঝতে পারে না। তারা কোনো প্রক্রিয়াকে শুরুতে বিন্দুতে ফিরে এসে, মানে যে বিন্দু থেকে শুরু হয়েছিল সেই জায়গায় ফিরে আসতে সক্ষমতা থাকে না। তো এই সময় দেখবে বিভিন্ন ধরনের পাজেল দেওয়া হয়, যে একটা হয়তো এরকম পাজেল দেওয়া হলো যে একটা কুকুর আছে, একটা ডগ আছে, একটা ডগ আছে ধরে নাও, আর 3টা হাড় আছে, 3টা হাড্ডি আছে 3 জায়গাতে। হ্যাঁ, একটা ধরে নাও ছোট, একটা
তার থেকে বড়, আরেকটা হচ্ছে খুব বড়। তাহলে এটা সব থেকে বিগ, তাহলে কুকুরটা নিশ্চয়ই বড়টা খাবে। তাহলে তার জন্য সেই এরকম ভাবে পাজল করা থাকে, 3টে পথ করা থাকে। এই জিনিসগুলোকে তাদেরকে কিন্তু সেই সময় দেওয়া উচিত এই বয়সটাতে। এবারে এই স্তরে শিশুরা কোনো বস্তুর ঘটনা শুধুমাত্র একটা দিকের উপরে নজর দেয়। যেমন একটা লম্বা সরু গ্লাসে থাকা জল যদি একটা চড়া বাটিতে ঢালা হয়, তবে শিশুটা মনে করবে যে গ্লাসেই বেশি জল ছিল, কারণ তার উচ্চতাটা বেশি ছিল। তার যে এই যে উচ্চতা এবং চড়া, এই দুটো বিষয় একসাথে তারা কিন্তু বিচার করতে পারে না। বুঝতে পারলে? এটাকেই বলছি আমরা উভমুখিতা। তারপরে আরেকটা কি, যে যুক্তিহীন বিচার। এই স্তরে শিশুরা কোনো ঘটনার পেছনে সঠিক কার্যকারণ সম্পর্ক খুঁজে পায় না। তাদের চিন্তাধারা যুক্তিপূর্ণ হওয়ার বদলে অনেকটা কল্পনা প্রসূত হয়, তারা নিজের মতো করে ভাবে, আগেই বললাম। তো এই কারণে উভমুখিতা শিশুর দেখা যায় একমাত্র মূর্ত সক্রিয়তার স্তরে, অভাব দেখা যায় প্রাক সক্রিয়তার স্তরে। ঠিক আছে, এটা। আর এখানে কিন্তু সেই সব বিষয়গুলো নেই, মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু এটা অপশন থাকলেও উত্তর চাইছে তোমাকে এইটা নাকি এইটা নাকি এইটা। ঠিক আছে, এটা হবে না, তাহলে এই দুটোকে কনফিউজ করার জন্য কিন্তু উত্তরটা দেয় এইটা হচ্ছে কিন্তু উত্তর। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে, বাহ্যিক পরিবর্তন হলেও বস্তুর পরিমাণ একই থাকে, এটি বোঝার ক্ষমতাকে কি বলে? বাহ্যিক পরিবর্তন হলেও কোনো বস্তুর পরিমাণ একই থাকে, এটা বোঝার ক্ষমতাকে কি বলে? দেখো এই কোশ্চেনটা আমরা কিন্তু অলরেডি করলাম। তো এটাকে কি বলে তোমাকে এটা বুঝতে হবে। এইটাকে বলা হয় কনজারভেশন বা সংরক্ষণ। দেখো ওই যে আমরা উদাহরণটা দিলাম, উদাহরণ যেটা দিলাম, যে ধরে নাও, কি উদাহরণ দিলাম, যেমন ওই গ্লাসের গল্পটা। ঠিক আছে, এই একটা গ্লাসে যে যে পরিমাণ জল ছিল, যে পরিমাণ জলটা ছিল, এইটাকে যখন আমরা একটা এমনি পাতলা প্লেটে ঢেলে নিচ্ছি, একটা প্লেটে যখন আমরা এরকম ভাবে পাতলা প্লেটে ঢেলে নিচ্ছি, ঠিক আছে, তখন এই যে তাদের কি বলবো, অ্যাকচুয়ালি তাদের যে পরিমাণের কোনো পরিবর্তন হয়নি, সেই জিনিসটাকে মানে একই পরিমাণ, এটা ইজ ইকুয়াল টু এটা, এইটাকে যদি তোমাকে বুঝতে হয়, বাহ্যিক পরিবর্তন হলেও বস্তুর পরিমাণ একই থাকে, পরিমাণটা একই লাগছে, এইটাকে বোঝার যে ক্ষমতাটা, সেটাকে বলা হচ্ছে সংরক্ষণ। বুঝতে পারলে? এইটাই হচ্ছে সংরক্ষণ। নেক্সট দেখো, দেখো কোন স্তরে শিশু যুক্তি দিয়ে সংরক্ষণের সমস্যাগুলি সমাধান করতে পারে? একটু ভেবে দেখো, কোন স্তরে শিশু যুক্তি দিয়ে সংরক্ষণের সমস্যাগুলো সমাধান করতে পারে? কোনটা হবে? এটারও উত্তর কিন্তু হবে, এটার উত্তর হবে অপশন বি, কংক্রিট অপারেশনাল স্টেজ। এই সময় আগেই বললাম যে মূর্ত সক্রিয়তার স্তরে সে কিন্তু বুঝতে শুরু করে, মানে শুরুটা অ্যাকচুয়ালি বলছে, ফর্মালে কিন্তু সে সব শিখে যাচ্ছে, কিন্তু এখানে শুরু হচ্ছে, তাহলে যুক্তি দিয়ে সংরক্ষণের সমস্যাগুলা সমাধান করতে শিখছে। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বরে কি বলেছে, পেঁয়াজের মতে কনসেন্ট্রেশন বা কেন্দ্রীকরণ কোন স্তরের বৈশিষ্ট্য? কনসেন্ট্রেশন কখন আসে? একাগ্রতা, কোন জিনিসের কনসেন্ট্রেশন, এটা অপশন বি, প্রাক সক্রিয়তার স্তরে। একাগ্রতা তৈরি হচ্ছে প্রাক সক্রিয়তার স্তরে। এই সময় কিন্তু এরপরে যখন মানে সে যখন প্রাইমারি ক্লাসে ঢুকে যাচ্ছে, প্রি প্রাইমারি থেকে প্রাইমারিতে, তখন কিন্তু তার ভেতরে কনসেন্ট্রেশন চলে আসছে, কোনো কাজ করা, তাকে ওই জন্য স্কুলে ভর্তি করা হচ্ছে। ওই জন্য তার কিন্তু যে মানে আমাদের নিয়ম আছে, নিয়ম মাফিক স্কুলে তাকে ভর্তি করা হচ্ছে, পরিবার ছেড়ে তাকে কিন্তু স্কুলে এবারে পাঠানো হচ্ছে। সেটা হতে পারে কোনো প্লে স্কুল, অথবা অঙ্গনওয়াড়ি বা প্রাইমারি স্কুল।
ঠিক আছে, সেখানে পাঠানো হচ্ছে ক্লাস 2 পর্যন্ত। নেক্সট দেখো 5 নম্বরে প্রশ্ন হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ হলো ড্যাশ এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এটা পরিপক্কতা, রেনফোর্সমেন্ট, সমাজ এবং সংস্কৃতি। কোনটা উত্তর হবে? 5-এর দাগেরটা দেখো, বিকাশ হলো প্রজ্ঞামূলক বিকাশ হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন এবং পরিবেশের ভেতর মিথস্ক্রিয়ার ফল। কিভাবে হচ্ছে না, শিশু যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশ থেকে সে কিন্তু শিখছে, সেই পরিবেশে তার ম্যাচুরিটি হওয়ার সাথে সাথে সে কিন্তু শিখতে পারছে। বুঝতে পারলে? এবারে তুমি যদি তাকে একদম ছোট বয়সে তুমি তার থেকে কিছু আশা করো, সেটা কিন্তু ভুল। তার ম্যাচুরেশনের দরকার আছে। পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক যে বিকাশ, সেটা এই পার্টিকুলার এই ওয়ার্ডটাকে মনে রাখবে, ম্যাচুরেশন আর এনভায়রনমেন্ট, এই দুটোর যে ইন্টারাকশন, তার ফলেই কিন্তু তৈরি হচ্ছে। একটা শিশুর বংশগতি এবং জৈবিক বিকাশের সাথে এটা সম্পর্কযুক্ত। একটা নির্দিষ্ট বয়সের আগে শিশু নির্দিষ্ট কিছু কাজ শিখতে পারে না, কারণ তার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সেই পরিণমন বা পরিপক্কতা লাভ করে না। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে শিশু বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়। এই অভিজ্ঞতাগুলো তার চিন্তা করার ক্ষমতাকে আরো উন্নত করে। ঠিক আছে? আর সোসাইটি, এটা কখনোই সম্ভব নয়, কারণ সোসাইটি মানেই হচ্ছে পরিবেশ বলতে পারো। আর যে রেনফোর্সমেন্ট বলা আছে, সেই রেনফোর্সমেন্টটা মানে কোনো কাজ করে না, ধরে রাখাটা, তাকে রেনফোর্স করা, এটাও কোনো কাজ করে না। কালচার, সেটাও কোনো কাজ করে না। সোসাইটি কালচার মোটামুটি একই রকমের বিষয় চলে আসছে। এগুলো আসছে লেভ ভাইজটস্কির যে সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, সেই তত্ত্বের উপরে। এটা কিন্তু পেঁয়াজের তত্ত্ব অনুসারে নয়, এবং পেঁয়াজের তত্ত্বটা হচ্ছে শুধুমাত্র কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে। ঠিক আছে? তো এটা তোমরা দেখবে, কগনিটিভ ডেভেলপমেন্ট দেখলে কিন্তু এখানে ম্যাচুরেশন হবে, ম্যাচুরেশন এন্ড এনভায়রনমেন্ট, এটা মনে রাখবে। 5-এরটা হয়ে গেল, এবারে চলে আসছি 6-এরটাতে। 6-এরটাতে কি বলেছে দেখো, সবাই বলেছে কোন স্তরে হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং বা প্রকল্প ভিত্তিক অবরোহী চিন্তন জন্মায়। ঠিক আছে? প্রকল্প ভিত্তিক অবরোহী চিন্তা জন্মায়। তাহলে এখানে বিষয়টা হচ্ছে, উত্তরটা বলার আগে একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এই যে হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং বা প্রকল্প ভিত্তিক অবরোহী চিন্তন, এর ক্ষেত্রে জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে 4টা স্তর রয়েছে। সেটা হচ্ছে, তোমরা জানলে যে সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2, প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, তারপরে কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11, তারপরে ফর্মাল অপারেশনাল স্টেজ 11-র বেশি। তো এই স্তরেই কিন্তু হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং বা প্রকল্প ভিত্তিক অবরোহী চিন্তন তৈরি হয়, কারণ বিমূর্ত বা কাল্পনিক বিষয় নিয়ে চিন্তা করতে পারে এই বয়সে। ঠিক আছে? তারা কোনো জিনিসকে প্রকল্প নিয়ে একটা প্রজেক্টের উপরে হাত দেয় এবং সেই প্রজেক্টের থেকে কিছু একটা ডিডাক্ট করে, বুঝতে পারে। এই যে জিনিসটাকেই বলা হচ্ছে হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং। তাহলে কোনো সমস্যার সম্ভাব্য সমাধান সম্পর্কে অনুমান, মানে হাইপোথিসিস তারা কিন্তু বানাতে পারে যে এটা সম্ভাব্য, এইটা সমাধান হতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে কিন্তু
মোদ্দা কথা। তাহলে এই প্রশ্নের তোমার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি তে রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি রয়েছে? নেক্সট কোশ্চেনে কি রয়েছে দেখো। একটা শিশু একটা উড়োজাহাজ দেখে তাকে পাখি বলছে, তার কাছে পাখির স্কিমা আছে, এটা কিসের উদাহরণ? ঠিক আছে, মানে একটা জিনিসকে সে একটা উড়োজাহাজ দেখেছে, সে কোনোদিন দেখেনি, আজকেই প্রথম সে দেখলো। তাহলে তার কাছে পাখি সম্পর্কে কিন্তু ধারণাটা আছে, পাখি কি জিনিস সেটা সে জানে, উড়ে আকাশে ওড়ে, এরকম একটা ধারণা রয়েছে তার মধ্যে। এবারে সে কি করছে, এটা কিসের উদাহরণ, মানে ওটাকে পাখি বলছে, তার মানে যেটা দেখেছে সেটাকে সে ওইখানে কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সে মনে করছে এটাও পাখি। তো এখানে তার কিন্তু অ্যাসিমিলেশন ঘটছে। কারণ কি, যখন কোনো শিশু আগে থেকে জানা কোনো ধারণা, যেটাকে আমরা স্কিমা বলছি, মাধ্যমে নতুন কোনো বস্তু বা অভিজ্ঞতাকে বোঝার চেষ্টা করে, তখন তাকে আমরা বলছি আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। এখানে শিশুটা জানে যে ডানাওয়ালা আকাশে উড়ন্ত জিনিস মানেই কিন্তু পাখি। তাই সে যখন উড়োজাহাজটাকে দেখে, তাহলে তার যে পুরনো জ্ঞান আছে, মানে তার যে স্কিমা রয়েছে, সেটা ব্যবহার করে সে সেটাকে পাখি বলছে, যেটা আমি আগেই বললাম। তাহলে এর পাশাপাশি তার কি হচ্ছে, যে নতুন তথ্যকে, তার যে মানে যতক্ষণ না পর্যন্ত তার কাছে কোনো নতুন তথ্য আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ওই উড়োজাহাজ মানেই হচ্ছে পাখি। এবারে যদি শিশুটাকে কেউ বুঝিয়ে দেয় যে না, উড়োজাহাজ প্রাণহীন এবং এটা পাখির মতো নয়, তখন শিশুটা তখন তার ধারণাকে বদলে নতুন স্কিমা তৈরি করবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে সহযোজন। বুঝতে পারলে? এবারে হচ্ছে কোনো বস্তুকে আকার বা গুণের ভিত্তিতে, আচ্ছা এখানে আমি চারটা জিনিসকে তোমাদেরকে একটু বলে দিই, এটার উত্তরটা আগেই বলি। উত্তরটা হচ্ছে আত্মীকরণ। উত্তরটা হবে আত্মীকরণ। ঠিক আছে, এবারে চারটা জিনিসকে আমি নিচের দিক থেকে বলি। পর্যায়ক্রম যেটা আছে, বা সিরিয়েশন, যেটা সিরিয়েশন মানে হচ্ছে পর্যায়ক্রম। পর্যায়ক্রম বলতে কোনো বস্তুকে আকার বা গুণের ভিত্তিতে বোঝা, এইটাকে বলা হচ্ছে পর্যায়ক্রম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পর্যায়ক্রম। এবারে হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে শিশু যখন জানা জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে মিল থাকে, তখন তাকে বলা হচ্ছে, মানে সে যদি নিজে নিজেই ওটা বুঝতে পারতো, মানে তার কাছে ইনফরমেশনটা থাকতো অলরেডি যে এর কিন্তু প্রাণ নেই, উড়োজাহাজটা উড়ে যাচ্ছে বটে কিন্তু এর কিন্তু প্রাণ নেই, তাহলে কি করে পাখি হবে, এই যে তাহলে কেন হবে, এই জিনিসটা কিন্তু তখন তাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে চলে আসতো। কিন্তু এখানে সে দেখছে যে উড়ে যাচ্ছে, মানে সেটাও কিন্তু পাখি। এটা হচ্ছে আত্মীকরণের কারণে। এবারে সহযোজন মানে কি? সহযোজন মানে ওই যে বললাম, যে শিশুকে যদি কেউ বুঝিয়ে দিত যে এটা প্রাণহীন এবং প্রাণহীন জিনিস কিন্তু পাখি হতে পারে না, তাহলে তখন কি করত, সে তার ধারণাটাকে বদলে নতুন ধারণা তৈরি করত, যে উপরে আকাশে উড়ে গেলে তার যদি প্রাণ না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো উড়োজাহাজ। এবারে হয়তো সে একটা ঘুড়ি দেখলো, সে ঘুড়িটাকেও হয়তো এরকম ভুল ভাবতে শুরু করবে। এইভাবে তখন তার উপরে যদি আরো অন্য কেউ তাকে জানিয়ে দেয় বা কোনোভাবে সে বুঝতে পারে, ঠিক আছে, কোনো কথা কোনো শব্দ থেকে সে যদি জানতে পারে, তাহলেও কিন্তু তার সেই ঘটনাটাকে তখন আমরা সহযোজন বলবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। 7 নাম্বার হলো। এবারে চলে এসো 8 নাম্বারে। 8 নাম্বারে কি বলেছে, পিঁয়াজের মতে ট্রান্স ডিডাকটিভ রিজনিং বা অবৈজ্ঞানিক যুক্তি দেখা যায় কোন স্তরে? অবৈজ্ঞানিক যুক্তি দেখা যায় কোন স্তরে? উত্তরটা আগে বলে নি। উত্তরটা হচ্ছে বি, প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজে তার কিন্তু অবৈজ্ঞানিক যুক্তি দেখা যায়। এবারে কেন দেখা যায়?
ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা এখানে দেখব যে কেন এই প্রাক সক্রিয়তার স্তরে এটা দেখা যায়। এটার কারণ হচ্ছে যে আমাদের শিশুদের প্রথম যে সেন্সারি স্টেজ, তারপরে হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এই প্রি অপারেশনাল স্টেজের ভেতরে অর্থাৎ 2 থেকে 7 বছর বয়সের মধ্যে তাদের যেখানে আহ, আহ, মানে কিছু কিছু নির্দিষ্ট ঘটনা থেকে একটা নির্দিষ্ট ঘটনার যুক্তি খোঁজে তারা, অর্থাৎ কোনো একটা বিশেষ ঘটনা থেকে বিশেষ একটা ঘটনাকে তারা দেখে। বড়রা যেখানে আরোহী বা অবরোহী মানে ইন্ডাকটিভ ডিডাকটিভ দু ধরনের যুক্তি ব্যবহার করে, এই স্তরের শিশুরা কিন্তু একটা নির্দিষ্ট ঘটনা থেকে অন্য একটা নির্দিষ্ট ঘটনার যুক্তি খোঁজে। এবারে ঘটনার যৌক্তিক সংযোগ কি? যদি দুটো ঘটনা একই সময়ে ঘটে, শিশু মনে করে একটার কারণে অন্যটা ঘটছে, যদিও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কেমন? বিষয়টা খুব জটিল জটিল মনে হচ্ছে। দেখো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটা শিশু ভাবতে পারে, আজ আমি দুপুরে ঘুমাইনি, তাই এখনো বিকেল হয়নি, তাই হয়তো বিকেলটা হয়নি, বিকেল হলো না, আমি ঘুমালাম না বলে। ঘুমালে কিন্তু মানে তার পূর্ব অভিজ্ঞতা আছে, আমি ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে, তাহলে আজ আমি ঘুমাইনি মানে বিকাল হয়নি। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন কুকুর ডাকার ঠিক পরেই যদি একটা বেলুন ফেটে যায়, তাহলে শিশুরা মনে করে কুকুরের ডাকের কারণেই বেলুনটা ফাটছে। এগুলো অবৈজ্ঞানিক অযৌক্তিক বিষয় হচ্ছে না? তাহলে এই বিষয়টার জন্যই এটাকে পেঁয়াজের মধ্যে ট্রান্স ডিডাকটিভ রিজনিং বা অবৈজ্ঞানিক যুক্তি বলছে। তো এটা কাদের দেখা যায়? ওই 2 থেকে 7 বছরের বাচ্চাগুলির ভেতরে। এরা কিন্তু অবৈজ্ঞানিক ভাবে অনেক চিন্তা ভাবনা করে। ঠিক আছে? এবারে এই প্রাক সক্রিয় স্তরের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে, এই প্রাক সক্রিয়তার স্তরে আরো অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো একটু তোমাদেরকে আমি মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, তোমরা পড়লে আত্মকেন্দ্রিকতা আত্মকেন্দ্রিকতা দেখা যায় এই বয়সের বাচ্চাদের ভেতরে, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে সর্বপ্রাণবাদ, এরা সব জিনিসের ভেতরে প্রাণ খুঁজে পায়। ঠিক আছে? এগুলো যদি বৈশিষ্ট্যগুলো দেখো, তার মানে তুমি ধরে নাও যে প্রাক সক্রিয়তা স্তরে আছে। ঠিক আছে? ওই বাচ্চাটি প্রাক সক্রিয়তা স্তরে আছে। তারপরে হচ্ছে একমুখিতা, একমুখিতা দেখা যায়। একমুখিতা মানেও বললাম। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে অপরিবর্তনীয়তা, অপরিবর্তনীয়তা, এগুলো দেখা যায়। ঠিক আছে? তো এগুলো তোমার হচ্ছে কিন্তু বিষয়। চলে আসছি পরের কোশ্চেনে। প্রত্যেকটা কোশ্চেনকে খুব ভালোভাবে বোঝানো হচ্ছে। ক্লাসটা অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। দেখো, পেঁয়াজের তত্ত্বে মনোবিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? পেঁয়াজের যে তত্ত্ব, সেটা মনোবিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? প্রত্যেকটা কোশ্চেন দেখো কোনো না কোনো টেট পরীক্ষা কিংবা ওই ধরনের পরীক্ষাতে কিন্তু এসেওছে। তাহলে 9টা হচ্ছে আমাদের অপশন বি, কনস্ট্রাকটিভিটিজম, নির্মিতিবাদের ভেতরে। এখন এখানে তোমরা অনেকগুলো বাদ দেখতে পাচ্ছ। ঠিক আছে? অনেকগুলো ধরনের বাদ আছে। বাদ বলতে প্রত্যেকটা কথার পিছনে দেখো বাদ কথাটা লেখা আছে, তাই না? তো এগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা তোমাদের কিন্তু থাকা প্রয়োজন। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি আচরণবাদ। ঠিক আছে? প্রথমেই হচ্ছে আচরণবাদ বা বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম কি জিনিস? এটা হচ্ছে
একটা উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি, যেখানে মানসিক প্রক্রিয়ার গুরুত্ব কম, যেখানে কোনো মানসিক প্রক্রিয়ার কিন্তু মানে স্টিমুলাস এবং রেসপন্সের ওপরে কাজ করে আচরণবাদটা। আচরণবাদের তোমরা আরো উদাহরণ পাবে, যেমন প্যাভলভের পরীক্ষাটা আছে বিহেভিয়ারিজম বা আচরণবাদের উপরে। আচ্ছা, এখানে কনস্ট্রাকটিভিটিজম মানে নির্মিতিবাদ সম্পর্কে আমরা বলছি একটু বিস্তারিতভাবে। এরপরে চলে আসছি মনোবিশ্লেষণবাদ। মনোবিশ্লেষণবাদ বলছে এটা মূলত অবচেতন মন এবং আবেগের উপরে গুরুত্ব দেয়, যেমন ফ্রয়েড বলেছেন এই মনোবিশ্লেষণবাদ সম্পর্কে। আচ্ছা, এবারে হচ্ছে মানবতাবাদ। এটি ব্যক্তির পূর্ণ সম্ভাবনা এবং আত্ম উপলব্ধির উপর জোর দেয় মানবতাবাদটা। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু 4টি বিষয়। এবারে আমরা এই যে নির্মিতিবাদ যেটা বা নির্মাণ বা কনস্ট্রাকটিভিটিজম সেটা সম্পর্কে বলি। জাঁ পিয়াজি বিশ্বাস করতেন যে শিশুরা নিষ্ক্রিয়ভাবে তথ্য কিন্তু গ্রহণ করে না, ওরা কিন্তু শুধু রেকর্ডার বা অ্যাবজর্ভার নয়, বরং তারা নিজেদের পরিবেশের সাথে সক্রিয় মিথক্রিয়ার মাধ্যমে নিজেদের জ্ঞান নিজেরাই নির্মাণ করে। এই যে নির্মাণ করা, এটাই হচ্ছে নির্মিতিবাদ। ঠিক আছে, এই কারণেই তার তত্ত্বকে নির্মিতিবাদ বা কগনিটিভ কনস্ট্রাকটিভিটিজম বলা হয়ে থাকে। তো এটাকে নির্মিতিবাদ কেন বলা হচ্ছে, কেন এটা নির্মিতিবাদ বলবো আমরা? কারণ পেঁয়াজের মতো শিশুরা ছোট বিজ্ঞানীর মতো কাজ করে, তারা পরীক্ষা নিরীক্ষা করে, তারা জগতের বিভিন্ন জিনিস দেখে উপলব্ধি করে, অভিজ্ঞতা থেকে শেখে। ঠিক আছে, শিশুরা তাদের পূর্ববর্তী জ্ঞানের কাঠামোর সাথে নতুন তথ্য নিয়ে বা পুরনো তথ্যের ধারণা পরিবর্তন করে নতুন জ্ঞান তৈরি করে, মানে এক কথায় একজন গবেষকের মতো কাজ করে। তার মানে কনস্ট্রাক্ট করছে, নির্মাণ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নির্মিতিবাদ। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনটাই। দেখো, আকার এবং ওজন অনুযায়ী বস্তুকে একটা সিরিজে সাজানোকে কি বলে? দেখো, এটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলেওছি, আজকেই আমি কিন্তু তোমাদেরকে এটা অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়ক্রম বা সিরিয়েশন। ঠিক আছে, আচ্ছা, আগেরটার আমরা উত্তরটা দিয়েছি, হ্যাঁ দেওয়া হয়ে গেছে। এটাতে দেখো, এটা আর বলার কিছু নেই, এটা বলে দিয়েছি অলরেডি, দেখে নেবে, ক্লাসটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, পেঁয়াজে ছিলেন একজন সুইস মনোবৈজ্ঞানিক। সুইসটা হয়তো থাকবে না, হয়তো বলা থাকলো সুইস ড্যাশ, এটাও থাকতে পারে, মানে মনোবৈজ্ঞানিক। আর মনোবিজ্ঞানের কোন জায়গাটা সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলেছি, মনে করে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বরে যে কোশ্চেনটা আমাদের আছে, কোন স্তরে শিশুরা বস্তুর পরিবর্তে প্রতীক এবং মানসিক প্রতিচ্ছবি ব্যবহার করতে শুরু করে? খুব ভালো কোশ্চেন, বুঝতে পারছো কোশ্চেনটা? কোন স্তরে শিশুরা বস্তুর পরিবর্তে প্রতীক এবং মানসিক প্রতিচ্ছবি ব্যবহার করতে শেখে? তাহলে জ্যাঁ-পিয়াজের তত্ত্ব অনুযায়ী, আগে বিষয়টা বলি, জ্যাঁ-পিয়াজের তত্ত্ব অনুযায়ী শিশুদের বিকাশের 4টা স্তর আছে, যেগুলো তোমরা জানো অলরেডি। তো এখানে যে 2 বছর থেকে 7 বছর সময়কালটা, এই স্তরে শিশুরা বস্তুর অনুপস্থিতিতেও সেই বস্তু সম্পর্কে একটা কিন্তু কনসেপ্ট মানে প্রতিচ্ছবি মনে রাখে মস্তিষ্কে। তারা ভাষার ব্যবহার করে সেই শব্দটা, সেই জিনিসটাকে ব্যবহার করার জন্য, কিংবা ছবি কিংবা শব্দের মাধ্যমে কোনো বস্তুকে তারা উপস্থাপন করে। শিশুরা মনে মনে কোনো ছবির বা ঘটনার প্রতিচ্ছবি তৈরি করতে পারে এবং সেই অনুযায়ী আচরণ করতে পারে। যেমন তারা ধরো লাঠিকে ঘোড়া ভেবে খেলা করে। ঠিক আছে, তারপরে তোমার আরো অনেক রকমের থাকে, গ্রামে গঞ্জে অনেক কিছু দেখা যায় এখন। আমাদের যে সমাজ, সেই সমাজে হয়তো আমরা অনেক কিছু দেখতে পাই না, উপলব্ধিগুলো, যদিও সেই শিশু কিন্তু তখনও শিশু, এখনো শিশু,
আগের শিশুও যা ছিল এখনের শিশুও তাই আছে, কিন্তু শিশুর যে পর্যায়গুলো একই রকম ভাবে হচ্ছে, হয়তো কিছুটা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, 2-1 মাস আগে পরে হয়ে যাচ্ছে, কিন্তু শিশুরা মোটামুটি ভাবে একই রকম আচার আচরণ করে। তারা কোনো কিছুর প্রতীককে ব্যবহার করে, কোনো জিনিসকে ভাবে, ঠিক আছে, এরকম কিন্তু তারা করতে থাকে। দেখবে কোনো কিছু জিনিসকে বলে এটা আমরা গ্যাসের ওভেন বানিয়েছি, এইভাবে আমরা খেলছি। হ্যাঁ, এইভাবে দেখবে খেলাধুলার ভেতরেও কিন্তু তাদের এই জিনিসগুলো আহ, থাকে। এই স্তরে শিশুদের ভেতরে সর্বপ্রাণবাদ এবং আত্মকেন্দ্রিকতা এগুলো লক্ষ্য করা যায়। তাহলে আমি বলতে চাইছি কোন স্টেজটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এই হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। প্রি অপারেশনাল স্টেজেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে সবই, ঠিক আছে। পরেরটা দেখো, 13 নম্বরে, পেঁয়াজের মতে ইকুইলিব্রিয়াম হলো কিসের মধ্যে ভারসাম্য? বংশগতি পরিবেশের, আত্মীকরণ এবং সহযোজনের, শরীর এবং মনের, শিক্ষণ নাকি শিখনের? দেখো, এটা একটু ভাবলেই কিন্তু তোমরা পারবে, তোমরা এটা করেছো অলরেডি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি তে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। আত্মীকরণ, এইটা হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। বুঝতে পারছো? পেয়েছো, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম বিষয়টা তোমরা অলরেডি পেয়েছো। চলে আসছি 14 নাম্বার কোশ্চেনে। দেখো, পেঁয়াজের তত্ত্বের প্রধান সমালোচনা কোনটি, মানে ত্রুটি বলতে পারো কোনটি, ঠিক আছে। একটু ভেবে দেখো অপশনগুলো। এটা সামাজিক মিথস্ক্রিয়ার উপর অতি গুরুত্ব দেয়, এটি ব্যক্তিগত পার্থক্যকে অবহেলা করে, এটি শিশুদের ক্ষমতাকে অবমূল্যায়ন করে, এটি কেবল প্রাপ্তবয়স্কদের উপর গুরুত্ব দেয়। কোনটা মানে প্রধান ক্রিটিসিজম বা সমালোচনা বলতে পারো, ঠিক আছে। একটু ভাবলে কিন্তু উত্তরটা করা যেতে পারে। একটু ভাবো, একটু ভাবার জন্য সময় দিচ্ছি। দেখো, যা পিয়াজে তার জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট তত্ত্বে শিশুদের 4টা স্তরের কথা বলেছেন, এটা তো বারবার বলে আসছি। তাহলে শিশুর ক্ষমতার তিনি কিন্তু অবমূল্যায়ন করেছেন। পেঁয়াজে মনে করতেন যে শিশুরা নির্দিষ্ট বয়সের আগে নির্দিষ্ট কিছু কাজ বা চিন্তা করতে পারে না, এটা কিন্তু খুব বড় একটা ভুল। কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে অনেক শিশু পেঁয়াজের নির্ধারিত বয়সের আগে অনেক জটিল বিষয় বুঝতে বা সমাধান করতে পারে। মানে তিনি পরিপক্কতা বা ম্যাচুরিটির উপরে গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে। তাহলে পেঁয়াজে আরেকটা কি করেছেন না, তোমার শিশুর বিকাশে পরিবেশ এবং সংস্কৃতির প্রভাবকে খুব একটা গুরুত্ব দেননি, যা তার তত্ত্বের একটা বড় সীমাবদ্ধতা। আর তিনি মনে করতেন যে সব শিশুই একটা নির্দিষ্ট ধাপ বা স্টেপ মেনে বড় হয়, কিন্তু বাস্তবে শিশুদের শেখার গতি এবং ধরনে অনেক সময় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস মানে ব্যক্তিগত পার্থক্যটাও এখানে তিনি গুরুত্ব দেননি। এবারে এখানে উত্তর কোনটা হবে, উত্তর কোনটা হবে? দেখো, আমি দুটো জিনিস বললাম এখানে, যেগুলো কিন্তু খুব ক্লোজ হচ্ছে। একটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্যকে অবহেলা করা, একটা হচ্ছে ক্ষমতার অবমূল্যায়ন করা। এই দুটো কিন্তু কাছাকাছি চলে আসছে। তাহলে আমার উত্তর কোনটা হবে এই সমালোচনা থেকে তো আমরা যেটা বুঝতে পারছি, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? দেখো, আমি অপশন ধরে বলি। প্রথম হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে এটি সামাজিক মিথস্ক্রিয়ার উপর অতি গুরুত্ব দেয়। পেঁয়াজে সামাজিক মিথস্ক্রিয়ার উপর অতি গুরুত্ব দেননি, বরং ভাইজটস্কি এই বিষয়ে বেশি জোর দিয়েছেন। তিনি সোশ্যাল ইন্টারাকশন সম্পর্কে বেশি কিছু বলেননি, মানে এটা কিন্তু হবে না, কখনোই হবে না এটা। তাহলে যেখানে তিনি যে বিষয়ে বলেননি সেখানে তার সমালোচনা করাও ঠিক নয়, তাহলে এটা হবে না। এবারে দেখো, অপশন বি তে আমরা যদি যাই, তাহলে হচ্ছে
পিঁয়াজে ব্যক্তিগত পার্থক্যের কথা সরাসরি অস্বীকার করেননি, তবে তার তত্ত্বে এর চেয়েও বড় সমালোচনা হলো শিশুদের সক্ষমতাকে কম করে দেখা। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার আমাদের সিডিপির ক্ষেত্রে খুব ভাইটাল বিষয়। মানে দেখবে তুমি ভুল করে হয়তো বিটাকে দাগ দিয়ে চলে এসছো, ঠিক আছে, এইখানে কিন্তু ক্লাস দেখা বা অনুধাবন করা বিষয়গুলোকে মানে আলোচনা করার প্রয়োজন পড়ে, না হলে তো সবাই গিয়ে নিয়ে 100টা 200টা তোমার এমসিকিউ মুখস্থ করে গিয়ে লিখে দিয়ে চলে আসতে পারতো। ঠিক আছে, তো উত্তর হবে কিন্তু তিনি অবমূল্যায়ন করার তার সব থেকে বড় দোষ। তিনি এটা সরাসরি অবহেলা করেননি, তিনি মানে এটাকে অস্বীকার করেননি। ঠিক আছে, এবারে অপশন ডিটা কেন হচ্ছে না? না, এই তত্ত্বটা পুরোটাই শিশুদের নিয়ে। তিনি শিশুদের মানে তিনি 11 বছর পর্যন্ত বয়সের পর্যন্তই বলেছেন। এটা প্রাপ্তবয়স্কদের উপর কোনো গুরুত্ব মানে প্রাপ্তবয়স্কদের বিষয়টাই তিনি আনেননি। তাহলে এক্ষেত্রেও তাকে কিন্তু এই বয়স নিয়ে সমালোচনা করার কিছু নেই। তাহলে এটাও হলো না। বুঝতে পারলে? নেক্সট দেখো 15টা, পেঁয়াজের প্রাক সক্রিয়তার স্তর কোন বয়সের সাথে সম্পর্কযুক্ত? একদম পাতি কোশ্চেন। 15 নম্বরটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 থেকে 7 বছর, কিন্তু পরীক্ষাতে এসছে। পরেরটা দেখো, পেঁয়াজের মতে শিশুরা যখন নিজেদের জ্ঞান নিজেরাই গঠন করে তখন তাদের কি বলা হয়? নিজেরা জ্ঞান যখন নিজেরাই গঠন করছে তখন তাদেরকে কি বলা হচ্ছে? দেখো লিটল সায়েন্টিস্ট এটা আছে, প্যাসিভ অবজারভার এটা আছে, কি ব্ল্যাঙ্ক স্লেট এটা নেই। তার মানে এগুলো নেই মানে এগুলো কি আমরা পড়েছি না পড়িনি সেটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। আমার জানা আছে শুধু লিটল সায়েন্টিস্ট, তাহলে লিটল সায়েন্টিস্টই কি উত্তর হবে নাকি অন্য কিছু হবে? তো এখানে কিন্তু তোমার উত্তরটা বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা পুরো বিষয়টাকে কিন্তু দেখব, পুরো বিষয়টা নিয়ে আমরা কিন্তু দেখব। যেমন হচ্ছে পেঁয়াজের মতে শিশুরা কিন্তু সক্রিয়, নিষ্ক্রিয় নয়, তাহলে প্যাসিভ অবজারভার এটা ঠিক নয়। এরপরে এই যে ব্ল্যাঙ্ক স্লেট, ব্ল্যাঙ্ক স্লেট, এই যে ব্ল্যাঙ্ক স্লেট ব্যাপারটা, এই ধারণাটা জন লক জন লকের লক কোনটা? এই ব্ল্যাঙ্ক স্লেট ধারণাটা হচ্ছে জন লকের, তার কিন্তু নয়, তাহলে এটাও ঠিক নয়। এবারে শিশুদের চিন্তা ভাবনা গুণগতভাবে বড়দের থেকে সম্পূর্ণ আলাদা, তারা বড়দের মতো অতটা চিন্তাশীল নয়। ঠিক আছে, তাহলে এটাও ঠিকঠাক নয়। তাহলে একমাত্র উত্তর হবে, এটাও হলো না, তাহলে একমাত্র যেটা উত্তর হবে সেটা হচ্ছে লিটল সায়েন্টিস্ট, এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? 17টা দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন স্তরে শিশুরা অবজেক্ট পারমেন পারমেন পারমানেন্স পারমানেন্স বা বস্তুর স্থায়িত্ব ধারণাটা তৈরি করে? এটাও দেখো একদম স্ট্রেট কাট কোশ্চেন, কোনো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন নেই। একটু যদি মনে করো, একটু যদি পড়ে রাখো বিষয়গুলো, তাহলেই কিন্তু উত্তরটা করতে পারবে। এটা হচ্ছে 0 থেকে 2 বছর। ঠিক আছে, অনেকে দেখবে এটা ভুলভাল করে দেবে, কিন্তু তার প্রথম থেকেই এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে যায় সংবেদন সঞ্চালনমূলক স্তরে। 17 নাম্বার কোশ্চেনে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে এসো। একটি শিশু মনে করে যার পুতুলটারও প্রাণ আছে এবং সেটি ব্যথা পায়, এই বৈশিষ্ট্যটাকে কি বলে? এটাও তোমরা পারবে অনায়াসে। এটার নাম হচ্ছে, আমি ভুল জায়গায় দাগ দিলাম, সর্বপ্রাণবাদ, এনিমিজম। ঠিক আছে, এনিমিজম হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা পেয়ে গেছো আগেই,
তাই এটাকে আর বলছি না, আমি অনেকবার বললাম এটা। নতুন তথ্যের ভিত্তিকে পুরনো স্কিমাকে সংশোধন করার প্রক্রিয়াটাকে কি বলে, এটাও তোমরা পেয়ে গেছো। এগুলো কিন্তু পারবে, সবগুলোই পারবে তোমরা। ঠিক আছে, পারছো কেন? পড়া হলো বলেই পারছো। এটা হচ্ছে অপশন বিতে অ্যাকোমোডেশন, সহযোজন। ঠিক আছে, নেক্সট দেখো 20 নাম্বার, মূর্ত সক্রিয়তার স্তর। একেবারে ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল টেট 2022-এ, সম্ভবত এটা প্রাইমারি টেটে দিয়েছে। 20 নাম্বারের প্রশ্ন, বলো কোনটা? অপশন সি, 7 থেকে 11 বছর পর্যন্ত কংক্রিট অপারেশনাল স্টেজ। 21 নম্বরে, পেঁয়াজের মতে স্কিমা বলতে কি বোঝায়? জ্ঞানের একক বা মানসিক ভান্ডার, এটাকে স্কিমা বলে, তাই তো? 21 নম্বরে অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখো, শিশুর কোন স্তরে বিমূর্ত চিন্তা বা প্রকল্প গঠন করার সক্ষমতা জন্মায়? এটাও স্টেট কাট কোশ্চেন দেওয়া আছে। অপশন ডি তে ফর্মাল অপারেশনাল স্টেজে। পড়লেই কিন্তু এগুলো করতে পারবে, যদি তোমার খুব গভীরভাবে পড়া থাকে। পড়া মানে আজকের যে আমরা ক্লাসটা করলাম, এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখছো, তাহলে কিন্তু তুমি প্রত্যেকটার উত্তর দিতে পারবে। এমন নয় যে তোমাকে বই পড়ে আসতে হবে। নেক্সট দেখো, সংরক্ষণ ক্ষমতা কোন স্তরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য? 23, অনেকবার বললাম, কংক্রিট অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তামূলক স্তরের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পেঁয়াজের তত্ত্বে অ্যাডপ্টেশন প্রক্রিয়ার দুটি অংশ, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। এটাও পড়ে থাকলে পারবে, মানে দেখে থাকলে, আজকের ক্লাস দেখলেই এগুলো পারবে, সবগুলো পারবে। এটা রাজস্থানে পড়েছে, টেটের মতো ওদের পরীক্ষা যেটা হয় সেটাতে। এবারে দেখো, লাস্ট বাট নট লিস্ট, পেঁয়াজে বিকাশের ক্ষেত্রে কোন বিষয়টির উপরে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন? সোশ্যাল ইন্টারাকশন, বায়োলজিক্যাল ম্যাচুরেশন, ল্যাঙ্গুয়েজ, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। বলো এটার কি উত্তর হবে? জৈবিক পরিপক্কতার উপরে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, তাই তো? জৈবিক মানে বড় হলেই বাচ্চা আপনা আপনি শিখে যাবে, তার পরিবেশে থাকলে সে এমনিতেই শিখে যাবে, এই হচ্ছে তার উপলব্ধি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 25টা কোশ্চেন এবং এই পেঁয়াজের তত্ত্বের উপরে বিস্তারিত একটা ক্লাস। ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। বর্তমানে আমাদের সিডিপির ক্লাস চলছে, পরবর্তীকালে যারা আপার প্রাইমারি টেট দেবে সায়েন্স থেকে, তাদের ম্যাথ এবং সায়েন্সের উপরে ক্লাস হবে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা জয়েন করবে, দেখবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।